আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল রাজধানী। রেজা কিবরিয়া বিএনপিতে, আরিফুল হক সিলেট 4 আসনে নির্বাচন করছেন। বিএনপিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ। হাইকোর্টে জামিন পেলেন লতিফ সিদ্দিকী। মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে, মন্তব্য ট্রাম্পের। সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা মুকেশ আম্বানির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নভেম্বরেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবি উপস্থাপন করতে যমুনায় গেছেন জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দলের নেতারা। সেই লক্ষ্যে 5 দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা পরিণত হয় বিক্ষোভ মুখর জনসমুদ্রে। এ সময় নেতাকর্মীদের গণভোট স্লোগানে প্রকম্পিত হয় পুরো পল্টন এলাকা। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য জড়ো হন নেতাকর্মীরা। জামায়াত ইসলামের পাশাপাশি একই দাবিতে পল্টনে জড়ো হন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ 8 দলের নেতাকর্মীরা। এ সময় জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা আপনাদের চালাকি বুঝি, আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থা আমরা আবিষ্কার করব। আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। নো হাঙ্কি পাঙ্কি। জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই, প্রয়োজনে আমরা জীবন দেব, জুলাইয়ের চেতনা ভুলণ্ঠিত হতে দেব না। নো হাঙ্কি পাঙ্কি। সমাবেশ শেষে নেতারা যমুনা ভবন অভিমুখে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে পদযাত্রা করেন। তবে পদযাত্রাটি পুলিশ রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিলে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যমুনায় প্রবেশ করেন আন্দোলনরত 8 দলের প্রতিনিধিরা। 5 দফা দাবির মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এদিকে আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার সন্তান অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করেছেন। তিনি হবিগঞ্জ 1 আসন নবীগঞ্জ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। অন্যদিকে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট 4, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বুধবার রাতে এ দুটি সিদ্ধান্ত হয়েছে। এ দুটি আসনে বিএনপি ইতোপূর্বে কোনো প্রার্থী ঘোষণা করেনি। রেজা কিবরিয়া গণফোরাম ও গণ অধিকার পরিষদে রাজনৈতিক পথ চলার পর এবার যোগ দিলেন বিএনপিতে। তিনি নিজেই সাংবাদিকদের বলেছেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি, প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি, কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে আমার এলাকায় নির্বাচন করব। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির বক্তব্য জানা যায়নি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েও নির্বাচন করেন। পরে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ডক্টর রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণ অধিকার পরিষদ 2 গ্রুপে ভাগ হয়ে যায়। এতে আম জনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কোনো দলের সঙ্গেও সম্পৃক্ত হননি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ বাসায় তলব করে মনোনয়ন দিয়েছেন সিলেটের বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে। বুধবার বিএনপি চেয়ারপারসন ও ভার্চুয়ালি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আরিফুল হক চৌধুরীকে সিলেট 4 আসনের দল মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই আসনে নির্বাচন করতে সমর্থ হন। আরিফুল হক চৌধুরী জানান, দলের চেয়ারপারসনের নির্দেশ আমি কখনো অমান্য করিনি, করব না। তাই সিলেট 4 আসনে নির্বাচন করব, সব আল্লাহর ইচ্ছা। তিনি বলেন, চেয়ারপারসন আমাদের জাতীয় মুরব্বী, অতীতেও দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। সিলেট 4 আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি। এদিকে স্বৈরাচার পতনের পর থেকেই বেশ পরিচিত মুখ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি গত 4 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়, তবে তার সমালোচনাও কম হয়নি। এবার মীর স্নিগ্ধ নিজেই জানিয়েছেন কেন তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন বিএনপিতে যোগ দেওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে দুটি কারণ। এক ফেসবুক পোস্টে তিনি এই বিষয়ে লিখেছেন, আপনারা জানেন যে আমি, আমার ভাই কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি মনে করি মুগ্ধ সহ শহীদরা কোনো রাজনৈতিক দলের নয়, তারা সব মানুষ ও দেশের সম্পদ। বর্তমান প্রেক্ষাপটে এবং এই নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছি এবং সম্পূর্ণ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে চাই। কেন রাজনীতিতে যোগ দেয়া সেটার ব্যাখ্যাও করেছেন তিনি। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার। আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে অন্যতম কয়েকটি কারণ হলো সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা, জুলাই শহীদ, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা, রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থী ও জুলাইপন্থী সব অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা। কেন বিএনপিকেই বেছে নিয়েছেন সে কারণও ব্যাখ্যা করেছেন স্নিগ্ধ। বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করার পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখা 2023-এর অনেক জায়গা আছে যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী। দ্বিতীয়, আমি মনে করি সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। এতে করে জুলাই ঐক্য শক্তিশালী ও দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি। এদিকে আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ জামিনের আদেশ দিয়েছে। তার জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত 29 আগস্ট এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়। পরে 4 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তার জামিনের আবেদন নাকচ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মিয়ামিতে এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন। ট্রাম্প আরো বলেন, আমরা বিষয়টা সামলে নেব। তবে তিনি এর অর্থ ব্যাখ্যা করেননি, বরং দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে। মামদানির জয়ের একদিন পরই তিনি এও মনে করছেন শীঘ্রই ফ্লোরিডার এ শহর হবে সেসব মানুষের আশ্রয়স্থল যারা নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিনীদের সামনে এখন খুবই স্পষ্ট এক সিদ্ধান্ত, আমাদের সামনে আছে কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে এক পছন্দ। তিনি আরো বলেন, এ সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন ও অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের মধ্যে এক পছন্দ। মূলত ট্রাম্প সহ রিপাবলিকান নেতা ও আরো কিছু মহলের তীব্র সমালোচনা ও বিরোধিতার মধ্যেও নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়েছেন। ট্রাম্পপন্থী ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং ট্রাম্প নিজেও 34 বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মামদানির নীতিমালা ও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তাকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। 7 সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে 75,000 কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিটে গিয়ে আম্বানি জানান, এই রাজ্যগুলোতে যোগাযোগ ও ডিজিটাল উন্নয়ন করতে চান তিনি। ভবিষ্যতে এগুলো সিঙ্গাপুরের মতো হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন। ইকোনমিক টাইমস জানায়, রিলায়েন্স গ্রুপ ইতোমধ্যে গত 4 দশকে এই অঞ্চলে 30,000 কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 75,000 কোটি রুপি করা হয়েছে। আম্বানি বলেন, এই রাজ্যগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে, এখন সময় এসেছে এই সম্ভাবনা জাগিয়ে তোলার। 7 সিস্টার্সের উন্নয়নে মোট 6টি প্রতিশ্রুতি দিয়েছেন আম্বানি। এর মধ্যে রয়েছে যোগাযোগ ও ডিজিটাল ক্ষেত্রে যোগাযোগ। তিনি বলেছেন, জিও ইতোমধ্যে এই অঞ্চলের 90% মানুষের কাছে পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে তিনি এটি আরো বাড়াতে চান। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।